প্রথমত হচ্ছে যে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের দেশ গড়ার পরিকল্পনার ভিতরে যে ৮টি সাবজেক্ট রয়েছে সেই ৮টির ভিতরে স্পোর্টস হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং সেই স্পোর্টসকে আমরা সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যেই কাজগুলো ইতিমধ্যে আপনাদের সাথে বিভিন্ন সময়ে আলোচনা করেছি কথা বলেছি এবং আমরা চাই যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিই কারণ খেলাধুলা এমন একটি জায়গা যে দল মত নির্বিশেষে জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং সেখানে আমরা সবাই বাংলাদেশকে হয়ে আমরা একটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং সবার আগে বাংলাদেশকে সামনে রেখে আমরা চাই যে আমাদের জাতীয় শিক্ষাক্রমে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চতুর্থ শ্রেণী থেকে আমরা খেলাধুলাকে অন্তর্ভুক্ত দেওয়ার পাশাপাশি নতুন করে স্পোর্টসের যে কর্মসূচিটি আমরা চেষ্টা করছি ঈদের পরপরই আমরা যাতে উপজেলা জেলা বিভাগীয় লেভেলে আমরা শুরু করতে পারি সেটি একদম ইউনিয়ন লেভেল থেকে আমরা শুরু করি এবং সেই ইউনিয়ন লেভেল থেকে শুরু করে আমরা চেষ্টা করব যে এই আগামী বাংলাদেশে একটি যাতে আমরা বাৎসরিক একটি ক্যালেন্ডার তৈরি করি এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং আমাদের এনএসসি থেকে আমাদের যে ক্যালেন্ডারটা রয়েছে এবং আমরা সেখানে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ফুটবল ক্রিকেট থেকে শুরু করে সকল আর্চারি শুটিং ভলিবল হ্যান্ডবল আমাদের সাঁতার সকল খেলোয়াড়দের একটি যে আমরা সারা বছর ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের মাধ্যমে আমরা আমাদের যে জেলা ক্রীড়া অফিসার রয়েছে এবং আমরা উপজেলা ক্রীড়া অফিসার আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ এবং আমরা প্রত্যেকটি স্কুলে আমরা এখন এই পর্যায়ে হয়তো বা আমরা প্রত্যেকটি স্কুলে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো না বাট আমরা উপজেলা পর্যায়ে প্রত্যেকটি ইভেন্টের জন্য ৩ দিন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে আমরা টোটাল একটি বাংলাদেশের পরিবেশগতভাবে সামাজিকভাবে আমরা একটি পরিবর্তন আনতে চাই বাংলাদেশের ক্রীড়াগুলো নিয়ে এবং আপনি যে বিষয়টি বলেছেন যে আমি আমার এলাকার জন্য কি করি আমি যেহেতু স্পোর্টসম্যান এবং আমার এই এলাকা সহ আমাদের ঢাকা মহানগরীতে আমরা সকলেই যে আমাদের খেলার মাঠ অনেক এবং আমাদের যেটি পরিকল্পনার ভিতরে রয়েছে যে আমরা 2টি ওয়ার্ড কিংবা 3টি ওয়ার্ডের মাঝখানে ৩ থেকে ৪ মতো জায়গা যদি সরকারিভাবে অ্যাকোয়ার করে আমরা আমাদের প্রত্যেকটি এলাকার বাচ্চাদের জন্য আমাদের তরুণ যুব সমাজের জন্য আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই এবং সেই মাঠ তৈরির চারিপাশে আমাদের ওয়াকওয়ে থাকবে সেই ওয়াকওয়েতে আমাদের বয়োবৃদ্ধ বাবা মারা যারা বয়স্ক রয়েছেন তারা এদিকে তাদের শিশুকে সুস্থ রাখবে এভাবে আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমি চাই যে আমাদের প্রত্যেকটি এলাকায় বিশেষ করে আমার এই নির্বাচনী এলাকায় মাদকের একটি বর্ষণ এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য ইতিমধ্যে মাদকের সাথে যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা প্রশাসনের সাথে বিভিন্ন লেভেলে কথা হচ্ছে এবং আমরা আশা করছি যে দ্রুতই যারা অসাধু মাদক ব্যবসায়ী রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার কার্য সম্পন্ন করা পাশাপাশি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা প্রত্যেকটি স্কুলে যেভাবে চতুর্থ শ্রেণী থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি সেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো এবং আমার এই এলাকায় যতগুলো স্কুল রয়েছে এবং আমাদের এই এলাকায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা রয়েছে পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোকেই আমরা খেলাধুলার আওতায় এনে তাদের মাধ্যমে আমরা খেলাধুলাতে একদম গ্রুপ লেভেলে চলি সবাই যে ন্যাশনাল প্লেয়ার হবে বিষয়টা এরকম নয় বাট আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং আপনারা সকলেই জানেন যে আমাদের ডিভাইসের প্রতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা যেভাবে আসক্ত হয়ে গেছে সেই ডিভাইস থেকেও আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দূরে রাখতে চাই সো আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হিসেবে আমি আমার এলাকায় খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজকে আমি নতুনভাবে ঢেলে সাজাতে চাই এবং যুব সমাজের যারা বেকার রয়েছে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের কর্মসংস্থান আমি নিশ্চিত করতে চাই আমাদের বড় একটা জায়গায় আপনি দায়িত্ব পেয়েছেন পুরো বাংলাদেশের খেলাধুলার জায়গা দায়িত্ব পালন করেন। কিন্তু আপনি যে জায়গাটা পিছনে সেই জায়গাটা এই দেশটার আগে যারা ছিলেন বা তার আগে যারা ছিলেন তারা আপনার জন্য আসলে কি রেখে গেছে? আপনি কি অনেকগুলো ফেডারেশন আছে সেই ফেডারেশনগুলোর কোনো দলিল বা তারা কিভাবে দলিল করেছে আপনি কিভাবে চলবেন কোনো কিছু আপনার জন্য কোনো রেখে গেছে কিনা আপনি কি অবস্থা আছে? আমি ইতিমধ্যে আপনারা জানেন যে আমি আমাদের 51টি ফেডারেশনের সাথে বসেছি এবং তাদের কাছ থেকে কিছু গত 1 বছরের
তাদের সফলতা কিংবা তাদের ব্যর্থতার মূল্যায়ন সেটা দেখতে আমি তাদের কাছে চেয়েছি এবং তাদের বাৎসরিক ক্যালেন্ডার পেয়েছি এবং আমি যেইভাবে গত বিগত সরকার চালিয়েছে আমরা দেখছি এখানে আরো অপরিবর্তন আরো কোথাও সমস্যা আছে কিনা বাট আমরা খুব পজিটিভলি চিন্তা করছি যে আমরা অতীতের দিকে না তাকিয়ে আমরা যে ভালোটা করতে চাই সেই ভালোটা যাতে আমি আমার দ্বারা শুরু করতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে শুরুটা করতে চান আমি চাই যে তার নেতৃত্বে আমরা সেই ভালোর পক্ষে ভালোর সাথে যাতে আমরা শুরুটা করতে পারি সো বিগত অতীত নিয়ে আমরা হয়তো আলোচনা করবো পর্যালোচনা করবো সেখান থেকে কোথায় কোনো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুরু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা পিছনের দিকে আর তাকাতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে আমাদের স্পোর্টসের মাধ্যমে আমরা যে কথাটি আমি বিগত সময় বলেছি যে আমাদের পারিবারিক ব্যবস্থাপনা আমাদের সামাজিক ব্যবস্থাপনায় আমরা গুরুতর পরিবর্তন আনতে চাই এই খেলাধুলার মাধ্যমে সর্বোপরি এই খেলাধুলার মাধ্যমে আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে আগামী রাষ্ট্রপতি আমি তো বেশি দিন হয়নি মাত্র 7-8 বছর সো আমি বিষয়গুলো নিয়ে ফেডারেশনগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি বসাবসি করেছি তো প্রত্যেকটি ফেডারেশনের সাথে বসলে তাদের সাথে আলোচনার মাধ্যমে কোথায় কোথায় সমস্যা রয়েছে তাদেরও কি সমস্যা রয়েছে কীভাবে আমরা তাদের কাছে দাঁড়াতে চাই এবং স্পোর্টস মিনিস্ট্রি এনএসসি এবং আমাদের ফেডারেশন ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠন সবাইকে আমি একটি পরিবারের আওতায় নিয়ে আসছি এই পরিবারের মতো করেই আমরা একে অপরের পাশে থেকে যাতে আমরা আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই হচ্ছে তিনটা স্টেডিয়াম একটা স্টেডিয়াম চট্টগ্রাম ক্রিকেটও মাঝে মাঝে ব্যবহার করতে অনেকে এখন বলছেন আপনি যেহেতু সাবেক ফুটবলার ফুটবলকে পুরোটা দিয়ে দিলেন মানে এটা কি বৈষম্য হয়ে গেল আমাদের যেহেতু বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে চট্টগ্রামে সেই ক্ষেত্রে ফুটবল স্টেডিয়ামের জন্য যেহেতু ফিফার অর্থায়নে তারা আমাদের এই স্টেডিয়ামগুলোকে সংস্কার করবে এবং সেই স্টেডিয়ামগুলো আরো নতুন আঙ্গিকে ভেঙে সাজানো হবে এবং সেই চিন্তা ভাবনা করে যে আমাদের যেখানে ইতিমধ্যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে এবং আপনাদের জানেন যে দীর্ঘদিন ধরে কমলাপুর আসলে ফুটবল হচ্ছে কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই বরাদ্দটা তাদেরকে দেওয়া হয় যেহেতু ফিফার অনুদানে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও অনেক স্টেডিয়ামে তারা বরাদ্দ চেয়েছে বাট আমরা প্রাথমিক পর্যায়ে কমলাপুর চট্টগ্রাম এবং আমরা সিলেটের স্টেডিয়ামকে আমরা চুক্তির মাধ্যমে সেটি আমরা তাদেরকে দিয়েছি এটি আমরা মন্ত্রণালয়ের আমাদের যে মিটিং সেই মিটিংয়ে আমরা নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা যেহেতু স্টেডিয়ামের কথা বললাম সেই সিদ্ধান্ত পর্যায়ক্রমে আমরা যেখানে যেখানে ক্রিকেট স্টেডিয়াম পাশাপাশি ফুটবল স্টেডিয়াম থাকলে আমাদের ফুটবলকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা সেই স্টেডিয়ামগুলোকে আমরা ব্যবহার করবো সেই সিদ্ধান্ত নিতে পারবো কারণ আমরা চাই শুধু ফুটবল না সেখানে অন্য কোনো স্পোর্টস যদি স্পেস চাই আমরা সেই স্পোর্টসগুলোকে মোটিভেট করবো পাশাপাশি আমাদের একটি পরিকল্পনা রয়েছে যে আমরা গ্রামীণ জনপদে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে মাঠগুলোকে সংরক্ষণ করে যাতে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারি। কারণ এখানে অবদান করছে আমরা খেলাধুলার দিকে বা খালি মাঠকে বেশি প্রাধান্য দিচ্ছি যাতে আমাদের ছেলেমেয়েরা আমাদের তরুণ যুবকরা যাতে খেলাধুলার মাধ্যমে তারা যাতে শারীরিকভাবে মানসিক এবং শারীরিক বিকাশ নিয়ে যাতে এই যেটা বলছিলেন যে কেবল হাসানের মামলার বিষয়টাতে জাস্ট একটা জিনিস যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা যতটুকু জানি যে গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাগজগুলো পাঠানো হয়েছে মামলার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেছি যারা আগে এটার বিরোধিতা করছে একেবারে সরাসরি বললে এনসিপির বিভিন্ন পর্যায়ের মানুষজন তাদের সমর্থন তারা সেটা নিয়ে আবার এখন একটা নতুন করে প্রচারণা চালাচ্ছে এই জায়গাটায় আপনাদের স্ট্যান্ডটা কি হবে? আমি একজন প্লেয়ার সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লেজেন্ড অফ ক্রিকেট তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে উৎসুকতা রয়েছে আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরাপরাধ হয়ে দেশের মাঠে এসে খেলেন সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে আমি তাদেরকে ওয়েলকাম করবো যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা নিরাপরাধ হন আপনারা সব কিছু ক্লিন করে এসে যদি আপনারা মাঠে আসেন আপনারা বসতে আমরা এগুলোকে শতভাগ আমরা মনে রাখি আমার একটা প্রশ্ন
আপনাকে ধন্যবাদ জানাই। এই যে তৃণমূলের যে সংগঠনগুলো আছে যেরকম, ছোট ছোট ফেডারেশন, এগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আপনার দেখেন, আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করার জন্য ইতিমধ্যে আমরা আজকে আর্থিক প্রতিষ্ঠান, আমাদের বেশ কিছু ব্যাংকের যারা ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে যারা দায়িত্ব পালন করছে তাদের সাথে বসে পজিটিভ একটি মিটিং হয়েছে এবং সেই পজিটিভ মিটিং থেকে তারাও আন্তরিকতা দেখিয়েছে যে না, আমরা আমাদের বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের যে চিন্তা রয়েছে, যে ভাবনা রয়েছে, সেই ভাবনার সাথে তারা একমত পোষণ করে তারা বলেছে যে আমরা আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো। এবং আমি তাদেরকে বলার চেষ্টা করেছি যে আমাদের যে বিভিন্ন ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনকে বিশেষ করে ক্রিকেট কিংবা ফুটবলের পাশাপাশি আমাদের অন্যান্য যে ফেডারেশনগুলো রয়েছে, যে হকি, আমাদের আর্চারি, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশন, তারা হয়তো বা আর্থিকভাবে সেইভাবে তাদের সেই সচ্ছলতা নেই। তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমি স্পেসিফিকভাবে তাদের আমাদের যারা ব্যাংক প্রতিষ্ঠানের সাথে আছে, যে তাদেরকে স্পেসিফিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে আমরা সেই ফেডারেশনগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারি কিনা, এই ধরনের চিন্তা ভাবনায় একটি আলোচনা আমাদের হয়েছে। তো আমরা পর্যায়ক্রমে তাদের কাছে প্রস্তাবনা পাঠাবো এবং বাংলাদেশ ব্যাংকের কাছেও প্রস্তাবনা পাঠাবো যে আমাদের এই ফেডারেশনগুলো যারা অসচ্ছল তাদের পাশে কিভাবে আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী করা, খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করার পাশাপাশি আমরা যাতে আমাদের খেলাগুলোকে দেশীয়ভাবে সমৃদ্ধ করে যাতে আন্তর্জাতিক অঙ্গনে যাতে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারি, এই জন্য আমরা তাদের সকলের কাছে সহযোগিতা চাইছি। থ্যাংক ইউ। এটা ভাই আপনি